অফিসের বিশাল গ্লাসওয়ালা কেবিনে বসে আছে আদ্র। বাইরে সকালের আলো শহরটা ঝলমল করছে। ডেস্কের ওপর ছড়ানো কিছু ফাইল, ল্যাপটপের স্ক্রিনে নিউজ পোর্টালে হেডলাইনগুলো ভাসছে। আদ্রর আঙ্গুল মাউসের ওপর থেমে থাকে এক মুহূর্ত, তারপর স্ক্রল করে নিচে যায়। কমেন্ট সেকশনে একের পর এক গসিপ, উপহাস আর অবমাননাকর বাক্য। জল শক্ত হয়ে আসে তার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে, তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, সোহেল। অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে দরজায় এসে দাঁড়ায়। জি স্যার। আদ্র স্ক্রিনটা তার দিকে ঘুরিয়ে দেয়, চোখে মুখে তীব্র রাগ। এগুলো দ্রুত ক্লিয়ার করবে আজই, আমি যেন আর এই বাজে খবর একটাও না দেখি। ফার্স্ট। সোহেল এক মুহূর্ত থেমে বলে, জি স্যার, কাজ চলছে, ট্রিম হ্যান্ডেল করছে, সব নিউজ পোর্টাল থেকে নামিয়ে ফেলার প্রক্রিয়া চলছে। আদ্র চুপচাপ তাকিয়ে থাকে স্ক্রিনে। আঙ্গুলের ডগায় কলমটা ঘুরছে বারবার, চোখের কোণে চাপা ক্রোধ। এসির ঠান্ডা বাতাসেও কপালে ঘাম জমেছে। সে চেয়ারে হেলান দেয়, হাতের আঙ্গুলে টান পড়ে। তখনই দরজাটা হঠাৎ জোরে খুলে যায়। রিসিপশনিস্টের কণ্ঠ বাইরে থেকে শোনা গেল, স্যার, আপনি এইভাবে ভেতরে? একটা লম্বা ছেলে দ্রুত ভেতরে ঢুকে পড়ল, চোখ লাল, মুখে রাগের ছাপ। দরজা বন্ধ হতেই সে এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এসে আদ্রর কলার চেপে ধরল। গলার শিরা ফুলে উঠেছে তার। ছেলেটা দাঁতে দাঁত চেপে বলল, তুই অরিনকে বিয়ে করেছিস কেন? জানতিস না আমি ওকে ভালোবাসতাম? আদ্রর চোখে কোনো ভয় নেই, কোনো অস্থিরতাও নেই। সে বরং শান্তভাবে তাকিয়ে আছে, ঠোঁটে হালকা বিদ্রুপের রেখা, যেন সে এই আগমনটা আগেই থেকেই জানত। আদ্র শান্ত গলায় বলে, আমার কলার ছাড় আয়াস। আয়াস ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। রাগে তার নিঃশ্বাস গরম হয়ে আসতে পড়ছে আদ্রর মুখে। তুই জানতিস, তারপরও করেছিস? তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস কেন? আদ্র ধীরে ধীরে কলারটা আয়াসের হাত থেকে সরিয়ে নেয়, তারপর নিঃশব্দে বলে, আমি কেড়ে নেইনি। বিয়েটা কিভাবে হয়েছে সেটা তুই নিশ্চয়ই জানিস। আয়াস গর্জে উঠে বলে, তুই অরিনকে ডিভোর্স দিবি আদ্র, আজই দিবি, শুনেছিস? আজই মানে আজই। আদ্র কলার টেনে চেয়ারে বসে। আশ্চর্য, আমি ডিভোর্স দিব কেন? বিয়ের মাত্র একদিন হয়েছে, বাসর রাত্রে শুধু পার করলাম, এখনো তো সবে শুরু। ইস, হানিমুনটাও তো রয়ে গেছে। আয়াস চোখ বন্ধ করলো, বুকের ভেতর যেন কেউ পাথর চাপা দিয়েছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বিশ্বাসই করতে পারছে না আদ্র এমন কিছু করতে পারে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল, সেই তার ভালোবাসা কেড়ে নিয়েছে। ক্রোধে অপমানে ওর পুরো শরীর কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল। তুই ভাবছিস ও তোকে ভালোবাসবে? আদ্র উঠে দাঁড়ালো ধীরে ধীরে, দুই হাত টেবিলে রাখলো, চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। ও আমাকে ভালোবাসবে কি না সেটা আমার বিষয় না, আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু ও এখন আমার নাম এর অধীনে আছে, আপাতত এটা উপভোগ কর। আয়াসের চোখে জল চলে আসে, তবুও সে চোয়াল শক্ত করে বলে, এটা তুই একদম ঠিক করিসনি। অরিনকে আমাদের মাঝে এনে এর ফল তোকে ভোগ করতেই হবে। দেখিস আদ্র, একদিন তুই নিজেই অরিনকে হারাবি, তোর অহংকারী তোর পতন হবে। তোর কথা শেষ হয়েছে, এখন বেরো এখান থেকে। অফিসের বাইরে কয়েকজন কর্মী কাচের ওপার থেকে তাকিয়ে আছে, কারো সাহস নেই ঢোকার। আয়াস দাঁড়িয়ে, বুক উঠানামা করছে দ্রুত, চোখে মুখে তীব্র ঘৃণা। তুই নিজের লাভের জন্য অরিনের জীবন নিয়ে খেলেছিস, ছেড়ে দে ওকে, না হলে কি করবি তুই? আয়াস দাঁড়িয়েছিল ঠিক তার বিপরীতে, বুকটা উঠানামা করছে দ্রুত গতিতে, মুষ্টিবদ্ধ হাত কাঁপছে, আঙ্গুলের শিরাগুলো ফুলে আছে। এক মুহূর্তের মধ্যে হঠাৎ এক কাণ্ড করে বসলো আয়াস। তার মুষ্টিবদ্ধ হাত গিয়ে পড়ল আদ্রর মুখে, একবার, দুবার, তিনবার। নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। আদ্র টলে গেল সামান্য, কিন্তু চোখের কোণে ভয় বা অস্থিরতা নেই। সে শুধু তাকিয়ে আছে আয়াসের দিকে, সেই একই ঠান্ডা দৃষ্টিতে। বাইরে হইচই পড়ে গেল। স্যার, কি হচ্ছে ভেতরে? দরজা খুলে দুজন গার্ড ছুটে এলো ভেতরে। তারা আয়াসকে ধরে টানতে লাগলো, কিন্তু সে এখনো ছটফট করছে, চেঁচিয়ে উঠছে। আদ্র ধীরে ধীরে টিস্যু তুলে নিল টেবিল থেকে, তার আঙ্গুলে সামান্য রক্ত লেগে আছে। শান্ত গলায় বলল, তাকে বাইরে নিয়ে যাও। গার্ডরা আয়াসকে টানতে টানতে বাহিরে নিয়ে গেল, কিন্তু আয়াস চিৎকার করতেই থাকলো, তুই ওর জীবনটা নষ্ট করেছিস আদ্র, তোকে আমি ছাড়বো না।
দরজা বন্ধ হয়ে গেল। কেবিন আবার নিস্তব্ধ হয়ে গেল। আদ্র টিস্যুতে নাকের রক্ত মুছে নিল, গভীর নিঃশ্বাস ফেলল, তারপর মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। বুকের ভেতর ভার হয়ে আছে। আশ হৃদার ভাই 3 মাস ধরে বাহিরে ছিল, আজকেই হয়তো এসেছে। নরম রোদে বাগানটা শান্ত, হালকা হাওয়া বইছে। টেবিলের ওপর সাজানো আছে চায়ের কাপ, বিস্কিটের প্লেট আর কিছু ফল। এই শান্ত পরিবেশের মাঝে টেবিলের চারপাশে বসে আছে সবাই। মালিনী বেগম, আরিশা আর পাশে বসে আছে অরিন। রোহান তার কোলে মাথা রেখে বসে আছে, ছোট্ট মুখটা ভরা হাসি। সে চুপচাপ অপেক্ষা করছে অরিনের হাতে ছোলা কমলার টুকরো পাবে বলে। মালিনী বেগম একবার চায়ের কাপ নামিয়ে হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে অফিসে না গেলে কি হতো বলতো? খেয়েও গেল না ছেলেটা, দিন দিন কেমন হয়ে যাচ্ছে। এত চিন্তা করো না আম্মু, ও ছোট না, খিদে লাগলে নিজেই খেয়ে নিবে। আরিশা চায়ের কাপ নামিয়ে এবার অরিনের দিকে তাকালো। শোন অরিন, আদ্র কিছু বললে ভয় পাবি না, আর কিছু বলে চুপ করে থাকিস না। তোর চুপ থাকার জন্যই ও প্রশ্রয় পায়। পাল্টা উত্তর দিবি, দেখবি তখন চুপ হয়ে যাবে। অরিন থমকে গেল। হাতের কমলাটা তার আঙ্গুলে থেমে রইল। সে নিঃশব্দে নিচে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কমলার একটি টুকরো তুলে রোহানের ছোট্ট হাতে রাখল। রোহান খুশিতে মুখে পুড়ে নিল সেই টুকরোটা। চোখ ভরা আনন্দে তাকালো অরিনের দিকে, কিন্তু অরিনের মুখে তখন অন্যরকম নীরবতা। আদ্রর চোখে তাকালেই তার বুক ধুকপুক করতে শুরু করে। সেই গভীর মুখটা, ঠোঁটের করে জমে থাকা কঠিন রেখা, চোখে থাকা গভীর দৃষ্টি, সব কিছু যেন অরিনের মনের ভেতরে টান সৃষ্টি করে, যা তাকে টেনে নেয় আদ্রর দিকে। অথচ সে চায় পালিয়ে যেতে, সে চায় না চোখে চোখ রাখতে, কিন্তু আবার সেই চোখের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না। ও বুঝে গেছে এই টানটা স্রেফ ভয় নয়, অপছন্দও নয়, এটা অন্যরকম এক অনুভূতি যা ও চায় না প্রকাশ পেতে। কিন্তু যতই চাপা দিতে চায় ততই তা জেগে ওঠে ওর ভেতরে। নিঃশব্দে ধীরে ধীরে বাগানে হালকা বাতাস বইতে লাগলো আবার। দূরে কোথাও মাগরিবের আজান শুরু হলো। মালিনী বেগম উঠে দাঁড়ালেন, চলো সবাই ভেতরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে।